গত সপ্তাহে ওই আসাম বরপেটা স্টেশন থেকে একটু দূরে কীর্তন পরিবেশন করতে গিয়েছি বাবা। এই দেখুন ভালোবাসা, ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় দেখুন, জলজান্ত প্রমাণ আমাদের চোখের সামনে ঘটেছে। এই সামনের মানে গত সপ্তাহে যে বাড়িতে আমাদেরকে থাকতে দিয়েছে, সেই বাড়িতে একজন বুড়ি মা, একটি মাত্র সন্তান, সন্তানকে নিজে ওই সেলাই করে করে বাড়িতে দর্জির সেলাই করত, আর বাবুর বাড়িতে কাজ করে করে সেই একটি সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, মানুষের মতো মানুষ করেছে। সেই সন্তান আমাদের কলকাতা মেডিকেল কলেজ থেকে নাকি ডাক্তারি পাশ করলো। সেই বুড়িমা গল্প করল, ডাক্তারি পাশ করে সেই ছেলে কলকাতায় সেটেলড হয়ে গেল, মাসে একদিনের জন্য ওই বুড়ি মায়ের খবর নেয় না যে মা কেমন আছে, বাবা নেই, একটি মাত্র সন্তান, মা কেমন আছে সারা মাসেও একবার খবর নেয় না। মা খেতে পেল কি পেল না, মায়ের শরীর কেমন আছে বুড়ি মায়ের, সন্তানের ভ্রুক্ষেপ নেই, কলকাতায় বিয়ে করে সেটেল হয়ে গেল। তাহলে আপনি যাকে সন্তান সন্তান বলে একড়া কামড়া করছেন, ও সন্তান আপনার নয়। আমি আমি করি বুঝিতে না পারি কি আমি আমাতে আছে কি রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে একদিন যার অভাবে হবে এ দেহের পতন, সেই আমাকেই আমরা চিনতে পারলাম না। এই যে হরিবল, সেই বুড়িমা বলছে বাবা আমার অনেক দুঃখ, আমার একটি মাত্র সন্তান আমাকে দেখে না। জানো বাবা, আজকের আমার সন্তানের, আজকের আমার খোকার জন্মদিন, সেদিন আবার ওনার ছেলের জন্মদিন ছিল। মা চোখের জলে সন্তানের জন্য একটা গিফট, একটা উপহার কিনে এনেছে বাজার থেকে, পার্সেল করে কুরিয়ার করে কলকাতায় পাঠাবে। আর সেই বক্সে নিজের হাতে চোখের জলে একটা চিঠি লিখছে, নিজের চোখে দেখা যে খোকা রে, আজকের তোর জন্মদিন, তুই তোর মাকে ভুলে যেতে পারিস, কিন্তু এই বুড়ি মা তোকে ভুলেনি। মা কখনো সন্তানকে ভুলে যায় না, যতই অভাব আসুক, সন্তান যত আঘাত করুক না কেন মাকে, কিন্তু মা কখনো সন্তানকে দূরে সরিয়ে রাখতে পারে না। চিঠি লিখছে, লেখা আছে খোকারে তোর বাড়িতে আজকের দিনে না জানি কত বড় বড় মানুষের সমাগম হচ্ছে, আজকের তোর জন্মদিন, তোর বাড়িতে একটা অ্যালসেশিয়ান কুকুর জায়গা পেল। আমাদের কলকাতার ওদিকে বড় বড় বাড়িতে তো শুধু কুকুর পোষা হয়, সেই কুকুরকে জড়িয়ে ধরে কুকুরের সঙ্গে বিছানায় একসঙ্গে রাত কাটাচ্ছে। ভাবতে পারছেন যুগ কেমন এলো। বাড়িতে একটা গোমাতা আমরা পুষতে পারি না, একটা গাভী পুষতে পারি না, কুকুর পুষতে পারি। সেই কুকুরকে প্রতিদিন কেজি কেজি করে একেবারে মাংস খাওয়াতে পারি, আমিষ খাবার খাওয়াতে পারি, কিন্তু একটি গাভী বাড়িতে রেখে ওই এক মুঠো কচি ঘাস তাকে দিতে পারি না। সেই বুড়িমা সব কিছু ছেড়ে দিয়ে দেখলাম একটা ছোট্ট পিতলের গোপালকে সব সময় করে বক্ষের মধ্যে জড়িয়ে ধরল। আমি বলছি হ্যাঁ গো মা, আপনার সন্তান তো আপনাকে দেখে না, তা আপনি এখন কেমন আছেন? বলছে এই তো আমার সন্তান, একটা ছোট্ট পিতলের গোপাল, সুন্দর করে কাপড় পরিয়ে আর ওই বক্ষের মধ্যে সব সময় ধরে রেখেছে। ও মায়েরা কাজ করছে, উঠান ঝাড়ু দিচ্ছে, গোপাল কিন্তু কোলে রয়েছে। যেভাবে একটি মা একটি সন্তানকে যেভাবে বুকের মধ্যে করে আগলে রাখে, নিজে খেতে যাচ্ছে, খেতে যাওয়ার আগে সেই তার গোপালকে খাইয়ে দিচ্ছে, নিজে রান্না করছে, সেই গোপালকে কোলে করে নিয়ে রান্না করছে।
গোপালকে আগে স্নান করিয়ে দিচ্ছে, তারপর নিজে স্নান করতে যাচ্ছে। এই হলো ভক্তি। মাঠে যাচ্ছে গোপালকে বলে, বাৎসল্য প্রেমে সব কিছু সে ওই গোপালকে সঁপে দিয়েছে। বুড়িমা বলছে, বাপি, আমার নাম তো বাপি, বলছে বাপি, বাবা তুমি আমার ছেলের মতো, ইহ জগতে কেউ কারোর নয়, কেউ কারো নয়। ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা, আমার জমি, কেউ আমার নয়। শুধু আমি আমি করি বুঝিতে না পারি কি আমি আমাদের আছে কি রকম। যার শক্তি বলে বেড়াই চলে বলে, একদিন যার অভাবে হবে এ দেহের পতন, সেই আমাকেই আমরা চিনতে পারি না। ও মায়েরা, কথায় বলে না, আকাশের সভা চাঁদ, চাঁদের সভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ, নদিয়াতে গোরা। গ্রামের সভা বাড়ি আর ঘাটের সভা হাঁড়ি, মুসলমানের সভা তার বড় বড় দাড়ি। এটা শুনে হাসির কিছু নেই, ওটা তাদের সংস্কৃতি, ওটা তাদের ধর্ম, তারা তাদের ধর্মকে পালন করছে। তারা দাড়িটা রাখে কারণ ওটা তাদের সংস্কৃতির মধ্যে পড়ে, তাই তারা দাড়ি রাখে। দাড়ি ওদের অত্যন্ত ভালোবাসার বিষয়, ধর্মের বিষয়। আচ্ছা বলুন তো, আমাদের হিন্দু সনাতন ধর্মের চিহ্ন কি? কি দেখলে আমরা বুঝতে পারবো যে আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ? বলুন। বাহ, তুলসী কাষ্ঠের মালা। কিন্তু বলতে পারেন কটা মানুষের গলায় তুলসী কাঠের মালা আছে? কটা মানুষের গলায় তুলসী কাঠের মালা আছে? আমরা আমাদের ধর্মকে ভালোবাসতে পারিনি এখনো পর্যন্ত। শুনলে খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু সত্যিটাকে অস্বীকার করা যাবে না। নিজের ধর্মের মানুষ একটা ছোট্ট বাচ্চা যদি ধুতি পরে, পাঞ্জাবি পরে, গায়ে নামাবলি দিয়ে, তুলসী কাঠের মালা পরে, দ্বাদশ সঙ্গে তিলক চর্চিত করে যদি নামের মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমাদের ধর্মের মানুষই তাকে টিটকারি দেয়। অস্বীকার করতে পারবেন? তাহলে এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের অবস্থা। কিন্তু মায়েরা, মুসলমানদের সভা যদি তাদের দাঁড়িতে হয়, আপনারা বলুন তো, আমাদের ভারতবর্ষে একজন সফল রাষ্ট্রপতি ছিলেন, যিনি ছিলেন মুসলমান। ওনার মতো রাষ্ট্রপতি আমাদের ভারতবর্ষে দ্বিতীয় আমরা আর পাবো না। কি নাম জোরে বলুন? আব্দুল কালাম। এই যে আব্দুল কালাম, তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। কেউ বলতে পারবেন আব্দুল কালামের দাড়ি ছিল? ছিল? ছিল না। বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা যত পিকচারের মধ্যে দেখেছি, যত মূর্তি দেখেছি, এপিজে আব্দুল কালামের দাড়ি নাই। তাহলে কেন? এই যে একটু আগে বলা হলো দাড়ি হলো মুসলমান ভাইদের বড় আদরের বিষয়, ওটা তাদের ধর্মের বিষয়, এটা ঠিকই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে অত শিক্ষিত মানুষ, যে মানুষটা লন্ডন থেকে ডক্টরেট করে এলো, ভারতবর্ষের রাষ্ট্রপতি, তাহলে ওনার দাড়ি নাই কেন? গভীর রহস্য। এটা আমরা অনেকেই জানি না। 99% মানুষ আমরা এটা জানি না যে কেন ওনার দাড়ি নাই। এই যে শুনুন, এপিজে আব্দুল কালাম মুসলিম ধর্মের মানুষ হতে পারেন, ইসলাম ধর্মের মানুষ হতে পারেন, কিন্তু তিনি ভালোবাসতেন খুব বড় এই হিন্দু সনাতন ধর্মটাকে। তিনি ভালোবাসতেন। প্রতিটা মানুষের ক্ষেত্রে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্ম কখনো কোনো দিনের জন্য কোনো ধর্মকে ছোট করে না। সমস্ত ধর্মের প্রতি হিন্দু সনাতন ধর্মের রয়েছে উদারতা। মুসলিমদের মসজিদে যেমন তারা নামাজ পড়বে,
আসলেন, অনেক বড় ডিগ্রি নিয়ে যেদিন আসলেন, এপিজে আব্দুল কালাম ওনার মাকে বলছে, মা তুমি আমাকে বলতে পারো আমি কি করলে একটি সঠিক মানুষের মতো মানুষ হতে পারবো? ও বাবা, সব সময়ের জন্য জেনে রাখবেন, দুটো চোখ, দুটো হাত, দুটো পা, একটা মুখ, দুটো কান নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ হয় না। একটা বিড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে সে কিন্তু বিড়াল হয়ে জন্ম নিচ্ছে। একটা গরুর পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে সে কিন্তু বাছুর হয়ে জন্মগ্রহণ করছে। একটা বাঘের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে সে কিন্তু বাঘ হয়ে জন্মগ্রহণ করছে। কিন্তু একটা মানুষের পেট থেকে যে বাচ্চাটা, যে শিশুটা জন্মগ্রহণ করছে সে কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করে না, তাকে মানুষ হতে হয়। তাই যদি না হবে, স্কুল কলেজের শিক্ষকদের যখন ছাত্ররা গিয়ে প্রণাম করে, শিক্ষকরা কি বলে? বাবা তুমি মানুষ হও। বলে না, বাবা তুমি মানুষ হও। কেন? আপনি যে ওকে মানুষ হন বলছেন কেন? ওনাকে কি একেবারে বাদরের মতো দেখতে নাকি? বুঝে শোনো, মানুষ হও বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে বাবা তোমার মনুষ্যত্বের বিকাশ হোক। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারেন, কিন্তু কখনো শান্তি কিনতে পারবেন না। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে রোলেক্স দামি ঘড়ি কিনতে পারেন, কিন্তু সময়কে কখনো কিনতে পারবেন না। আপনি অনেক পয়সা খরচ করে একটা সোনার পালঙ্ক কিনতে পারেন, কিন্তু নিদ্রাকে কখনো কিনতে পারবেন না। আপনি অনেক পয়সা খরচ করে দামি দামি গ্রন্থ কিনতে পারেন, কিন্তু বিদ্যা কখনো কিনতে পারবেন না। আপনি অনেক পয়সা খরচ করে ভালো পোশাক পরে ভালো মানুষ সাজার অভিনয় করতে পারেন, কিন্তু মনুষ্যত্ব কখনো কিনতে পাওয়া যাবে না। ওটাকে অর্জন করে নিতে হবে। তাই তিনি বলেছিলেন, মা তুমি আমায় বলে দাও আমি কি করলে একটা সঠিক মানুষের মতো মানুষ হতে পারি। এপিজে আব্দুল কালাম তার মাকে জিজ্ঞাসা করছে। এপিজে আব্দুল কালামের মা বলছে, খোকা বড় কঠিন প্রশ্ন তুই আমাকে করলি বাবা। একটা কাজ কর, এই প্রশ্নের উত্তর যদি জানতে হয়, আমার জানা নাই, এই প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে হিন্দু সনাতন ধর্মের কোনো ভক্ত মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেই তুই এর উত্তরখানা পেয়ে যাবি। এই যে শুনুন আস্তে, এপিজে আব্দুল কালামের একটা স্কুল জীবনের বন্ধু ছিল, যার নাম হলো সৌম্য সরকার। আমরা অনেকেই জানি না, যার নাম হলো সৌম্য সরকার। পেশায় তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। এই সৌম্য সরকার বন্ধুর কাছে গিয়ে এপিজে আব্দুল কালাম বলছে, ভাই তুই আমাকে বলে দে না আমি কি করলে একটা সঠিক মানুষের মতো মানুষ হতে পারবো। তাই এপিজে আব্দুল কালামের কথা শুনে, হরে কৃষ্ণ, এপিজে হরি বল। আমার নাম সতীশ বর্মন, আমি তোমাকে 20 টাকা উপহার দিলাম। আমার নামটা বলো, মাইতে ঘোষণা। সতীশ বর্মন বলছে, আমার নামটা বলে দিও, মাইকে ঘোষণা করে দাও, আমি 20 টাকা দিলাম। হরি বল। বেশ, হরি বল হরি বল, মহাপ্রভু তোমার মঙ্গল করুন। এপিজে আব্দুল কালাম বলছে, ভাই তুই আমায় বলে দে আমি কি করলে একটি সঠিক মানুষের মতো মানুষ হতে পারি। আমার মা বলেছে, তুই তো আমার ছোটবেলার বন্ধু এবং একাধারে তুই তো একজন ভক্ত, তুই আমাকে বলে দে ভাই। সৌম্য সরকার বলছে, ভাই তুই হচ্ছিস কত শিক্ষিত মানুষ, লন্ডন থেকে ডক্টরেট করে এসেছিস, আর আমি হলাম সামান্য পেশায় স্কুল শিক্ষক। তুই হচ্ছিস ভারতবর্ষের রাষ্ট্রপতি, আর আমি তোকে কি করে জ্ঞান দেবো, আমি তোকে কি করে বলবো। তবে ভাই তুই যখন বললি তাহলে তুই একটু দাঁড়া, এখানে অপেক্ষা কর, আমি তোকে বলছি। এই দেখুন, সৌম্য সরকার ঘরে